মানহানির 5 মামলায় খালাস বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সাক্ষী না আসায় নাইকো মামলার পরবর্তী শুনানি 8 সেপ্টেম্বর। গণহত্যার ঘটনায় ঢালাও মামলা আদালতে না টেকার সম্ভাবনা, প্রকৃত অপরাধীরা পার পাওয়ার শঙ্কা, যাচাই বাছাই করে মামলার পরামর্শ। আশুলিয়ায় ছাত্র জনতাকে হত্যার পর পুড়িয়ে দেওয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা কাফি আটক, নেওয়া হয়েছে ডিবিতে। বন্যার পানি নেমে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন, বাড়ছে নানা রোগবালাই, বেহাল সড়ক, ভোগান্তি চরমে। পাকিস্তানকে হোয়াইট ওয়াশের লক্ষ্যে ব্যাট করছে টাইগাররা, জয়ের জন্য প্রয়োজন 143 রান। দেখছিলেন শিরোনাম সংবাদ, দুপুরের সঙ্গে আছে আমি শিকা আজিজ। মানহানির 5 মামলায় খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকালে সিএমএম কোর্টের বিচারক এ রায় ঘোষণা করেন। আর সাক্ষী না আসায় নাইকো দুর্নীতি মামলার পরবর্তী শুনানি নির্ধারণ করা হয় 8 সেপ্টেম্বর। চলমান পরিস্থিতিতে শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা চেয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন ব্যবসায়ী নেতারা। সকাল 10:30টায় ব্যবসায়ীদের 6 জনের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন। পরে বের হয়ে ব্যবসায়ীদের পক্ষ থেকে বর্তমান সরকারকে সমর্থনের কথা জানান। সাথে বিভিন্ন শিল্প কারখানায় ভাঙচুর, বিক্ষোভ নিয়ে ব্যবসায়ীদের উদ্বেগের কথাও জানান। শিল্প কারখানায় উৎপাদন ঠিক রাখতে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান। প্রোডাকশনে যদি আমার ডিস্টারবেন্স হয়, লোকজন যদি আগুন দেয়, লোকজন আইসা যদি আমার ফ্যাক্টরি ভেঙে ফেলে, তাহলে কিন্তু আমাদের মানে ব্যবসা বাণিজ্য ব্যাহত হবে। উনি বললেন হ্যাঁ, ডেফিনেটলি আই অ্যাপ্রিসিয়েট দ্যাট, এবং এই সম্বন্ধে ওনার সরকার কাজ করতেছে। এবং সেই হিসাবে আমরা বলতেছি যে আমরা উই আর উইথ ইউ, আপনাদের সাথে আমরা আসি, উই আর গোয়িং টু সাপোর্ট দি ইন্টারিম গভর্নমেন্ট আপনাদের কাজ করার জন্য, এবং সামনেও আমরা আপনার সাথে থাকবো। কিন্তু আমাদেরকে আমাদের কাজকর্ম, ব্যবসা বাণিজ্য করার জন্য সেই পরিবেশটা একটু এনশিওর করতে হবে, যাতে করে ল এনফোর্সিং এজেন্সিসগুলো ঠিকভাবে কাজ করে। সম্পাদকদের সঙ্গে এখন বৈঠক করছেন প্রধান উপদেষ্টা। এ নিয়ে আরো জানাতে অতিথি ভবন যমুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীমা আক্তার। সরাসরি যাচ্ছি তার কাছে। শামীমা, কোন ইস্যুতে মূলত বৈঠকটি হচ্ছে আমাদের জানাবেন। ইশিকা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানিয়েছেন যে আমি আসলে এখন আছি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, যেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে অফিস করেন, এবং এ পর্যন্ত যতগুলো আমরা দেখেছি যে যতজনের সাথে তার সাক্ষাৎ হয়েছে সবগুলো কিন্তু এই কার্যালয়েই হয়েছে। এবং আমরা আজকে সকালে দেখেছি অনির্ধারিতভাবে কিন্তু ব্যবসায়ীরা তার সাথে দেখা করতে এসেছিলেন, এবং ব্যবসায়ীরা দেখা করে জানিয়েছেন যে আসলে এই সরকারের সাথে ব্যবসায়ীদের একটি সমর্থন রয়েছে, এবং ব্যবসায়ীরা এই সরকারের সাথে কাজ করে এবং তাকে অভিনন্দন জানিয়েছেন। এরপর যেটি নির্ধারিত ছিল যে সকাল 11:30টার সময় শুরু হয়, দৈনিক পত্রিকার সম্পাদকদের সাথে সভা শুরু হয়, এবং দৈনিক পত্রিকার সম্পাদক হিসেবে আমরা প্রথম আলোর সম্পাদক মাহফুজুর, প্রথম আলোর সম্পাদক আমরা মতিউর রহমান, এবং নিউজের সম্পাদক নুরুল কবির সহ বেশ কয়েকজন সম্পাদককে ইতিমধ্যে এখানে ঢুকতে দেখেছি, এবং সম্পাদকরা মিটিং করছেন। আমরা যতটুকু জেনেছি যে প্রেস উইং থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এই সম্পাদকদের সাথে বৈঠকের শেষে কিন্তু প্রেস উইং থেকে এখানে তারা আমাদেরকে যে ফরেন সার্ভিস একাডেমিটি আছে সেখান থেকে তারা ব্রিফ করবেন এবং সংবাদ ব্রিফিং করে এই বিষয়ে বিস্তারিত জানাবেন। সেটি জন্য নির্ধারণ করা হয়েছে দুপুর 1:30টাকে। এবং আমরা এ যাবৎকাল দেখেছি যে আসলে প্রধান উপদেষ্টা এ পর্যন্ত যাদের সাথে সভা করেছেন প্রত্যেকটি সভায় তিনি কিন্তু জানিয়েছেন যে আসলে তিনি চান যে হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য যে রাষ্ট্রের যে সংস্কার, আমরা এর আগেই বলেছি যে যত লোকের সাথেই উনি বৈঠক করেছেন সে বৈঠকের কিন্তু একটি লক্ষ্য যে আসলে দেশের যে সংস্কার করতে হবে, এবং প্রতিটি প্রতিষ্ঠানের সংস্কারের মাধ্যমে নির্বাচন হবে, এবং সেই নির্বাচনের পর নির্বাচিত প্রতিনিধির হাতে সরকার ক্ষমতা দেওয়ার পরেই কিন্তু ওনারা বলেছেন যে এটি তাদের মূল লক্ষ্য, এবং সেই মূল লক্ষ্যের জন্য দিকে ধাবিত হওয়ার জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে সংস্কার। প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্যই তারা সবার কাছ থেকে তাদের সংস্কার প্রস্তাব নিয়েছেন। এর আগে আমরা দেখেছি যে উনি রাজনৈতিক নেতাদের সাথে সংস্কারের বিষয়ে প্রস্তাব গ্রহণ করেছেন, এরপর তিনি দেশি বিদেশি কূটনৈতিকদের সাথে বসেছেন, এবং আজ দেখেছেন যে আমরা তিনি সম্পাদকদের সাথে বসেছেন এবং তার আগে ব্যবসায়ীদের সাথে বসেছেন। আসলে একটি রাষ্ট্রীয় সংস্কারের উদ্দেশ্যেই কিন্তু তারা এই বৈঠক, এবং আমরা এই বৈঠকের বিষয়ে প্রতিদিনই তারা আমাদেরকে সংবাদ ব্রিফিং করছেন, এবং যথারীতি আজও সেই সংবাদ ব্রিফিং হবে। এরপর এই বিষয়ে আপনাদেরকে আমি বিস্তারিত জানাতে পারবো। জেসিকা।
শামীমা, অনেক ধন্যবাদ আপনাকে। এ নিয়ে আরো জানাতে সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ আজিম। সরাসরি যাচ্ছি তার কাছে। আজিম, এ নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদের জানাবেন। মামলাগুলোর এখানে শুনানি হয়েছিল এবং সেখানে মানহানির অভিযোগে দায়ের করা ৫ মামলায় খালাস পেয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মহানগর হাকিম মুখ্য হাকিম মাহবুবুল আলম ও মোফাজ্জল হোসেনের মামলার শুনানি। ঢালাও মামলা করা আইন পরিপন্থী। সাম্প্রতিক গণহত্যার ঘটনায় যেভাবে মামলা হচ্ছে তা আদালতে টিকবে না বলে মনে করেন আইন বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক। মূল আসামি পার পেয়ে যেতে পারে উল্লেখ করে এভাবে ফৌজদারি মামলা হলে তা অতীতের মতোই রাজনৈতিক রূপ পেতে পারে বলে শঙ্কা জানান তিনি। একই অভিমত আইনজীবীদেরও, তাই যাচাই বাছাই করে মামলা নেওয়ার পরামর্শ দেন তারা। সাবরিনা মজুমদারের বিশেষ প্রতিবেদন। ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে ব্যাপক দমনপীড়ন চালায় আওয়ামী লীগ সরকার। পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর গুলি ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হাতে প্রাণ হারায় বিপুল সংখ্যক মানুষ। তীব্র গণ আন্দোলনে ৫ আগস্ট পতন ঘটে সরকারের। ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত বিজয়ের পর হত্যার দায়ে একের পর এক মামলা করছেন ভুক্তভোগীরা, যার বেশিরভাগই প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শীর্ষ মন্ত্রী এমপিরা। এমন ঢালাও মামলা আইন পরিপন্থী বলে মনে করেন আইন বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক। ফৌজদারি মামলা এভাবে হয় না জানিয়ে তিনি বলেন, আদালতে তা টিকবে না। অতীতের মতোই প্রতিহিংসায় পক্ষে বিপক্ষে মামলার রাজনীতির পুনরাবৃত্তি ঘটবে বলে শঙ্কাও জানান তিনি। এভাবে ফৌজদারি মামলা হয় না এবং একটা মামলায় ধরেন 50 জন হুকুমদাতা আর 100, 200, 300 জন অজ্ঞাতনামা ব্যক্তি। এইসব মামলার তদন্ত আপনি চিন্তা করেন, একটা মামলায় যদি 300 আসামি থাকে, এর তদন্ত করতে পুলিশের কয় বছর লাগবে? অতএব এগুলি মামলা আর হুকুমদাতার মামলা, এগুলি মামলার ভবিষ্যৎ আমার চোখে সম্পূর্ণ অন্ধকার। এইভাবে মামলা করতে করতে পুলিশ বোধহয় বেশিরভাগ ক্ষেত্রে ভুলেই গেছে যে সঠিক মামলা কীভাবে করতে হয়। আগে বিএনপি নেতাদের নাম দিত, এখন ওই জায়গায় আওয়ামী লীগ নেতাদের নাম দিচ্ছে, কিন্তু মামলার ধরন তো এক। ঢালাও মামলার বিপক্ষে আইনজীবীরাও। তাদের মতে রাজনৈতিক স্বার্থ কিংবা প্রতিহিংসায় এভাবে মামলার সুযোগে মূল আসামি পার পেয়ে যেতে পারেন। এতে ন্যায় বিচার বঞ্চিত হবেন ভুক্তভোগী। প্রতিহিংসামূলকভাবে, গয়রাহভাবে হয়রানির জন্য আইন আদালতকে যদি ব্যবহার করেন, তাহলে সেটা আইন আদালতের উপরেও মানুষের আগে যেভাবে আস্থা কমে গিয়েছিল, আপনাদের কাজের কারণে একই ঘটনা ঘটবে, আইন আদালতের উপরে মানুষের আস্থা কমে যাবে। যারা আপাত দৃষ্টিতে প্রকৃতপক্ষে যাদের দায় আছে মনে হয়, সেই ব্যাপারে যেন এফআইআর করে, তাহলে পুলিশের ইনভেস্টিগেশন করতেও সুবিধা হবে। নাহলে এই ধরনের গণমামলা হবে কি, আমি আপনাদের মনে করিয়ে দিই, 1/11-এর সময় আমরা এরকম আবেগ দিয়ে অনেক মামলা করেছিলাম। তাতে ক্ষতি হয়েছিল এই, প্রকৃত দোষীরা, প্রকৃত দুর্নীতিবাজরা ছাড়া পেয়ে গিয়ে আমাদের মাথার উপর চেপে বসেছিল। এবারের এই ছাত্র জনতার লাল বসন্তে আমরা এই ভুল আর দেখতে চাই না। ন্যায় বিচার নিশ্চিতে মামলা নেয়ার ক্ষেত্রে পুলিশকে আরো যাচাই বাছাইয়ের পরামর্শ দেন আইনজীবীরা। যারা এই রাষ্ট্রকে দানবের রাষ্ট্রে পরিণত করেছে, তাদের বিচার আপনার হতে হবে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। বক্তব্য রাখছেন আয়নাঘর থেকে ফেরা আব্দুল্লাহিল আমান আজমি। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আশুলিয়ায় ছাত্র জনতাকে হত্যার পর পুড়িয়ে দেওয়ার অভিযোগে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকে আটক করা হয়েছে। গতরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় ডিবি কার্যালয়ে। তার বিরুদ্ধে অভিযোগ, গত 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর ছাত্র জনতা আশুলিয়া থানা ঘেরাও করে।
এ সময় ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফির নির্দেশে একদল পুলিশ ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে অনেকে নিহত হলে পুলিশ তাদের মরদেহ ভ্যানে তুলে নিয়ে যায় থানার সামনে। সেখানে কাফির নির্দেশে মরদেহগুলো পুলিশের ভ্যানে ঢুকিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে পুড়ে কয়লা হয়ে যায় মরদেহগুলো। সারা দেশে বন্যার পানি কমলেও কমছে না ভোগান্তি। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক ও ফসলি জমি, বাড়ছে পানিবাহিত রোগীর সংখ্যা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। লক্ষ্মীপুরে বন্যার পানি কমলেও এখনো পানিবন্দী রয়েছেন 10 লাখ মানুষ। বাড়ছে রোগবালাই। এই পানি জোয়ারে উঠে জোয়ার বাঁচি যায়, আবার সামান্য কমে, আবার বৃষ্টিতে বাড়ি যায়। মাজা হানিয়া ছিল, কারণ তো কিছু কমছে। গতকালকে কমপ্লিট ছিল, কিন্তু রাত্রে আবার বাইরে গেছে পানি। পানি হলো জীবন, জীবনের কারণে মানুষের পায়ে সমস্যা হয়। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কমেনি ভোগান্তি। মনু, ধলাই ও ফানাই নদীর 20টি স্থানে 726 বর্গ কিলোমিটার এলাকা প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট, মৎস্য খামার ও কৃষিক্ষেত। পরপর 3বার বন্যা হওয়ার কারণে যেটা হয়েছে, এই জেলার আসলে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমরা খুব দ্রুত রিহ্যাবিলিটেশনের কাজটা করব। যদি আমরা বরাদ্দ পেয়ে যাই, আশা করছি খুব দ্রুত বরাদ্দ পাওয়া যাবে। বন্যার প্রভাব পড়েছে নোয়াখালীর বাজারগুলোতেও। দিন দিন বাড়ছে নিত্যপণ্যের দাম। অস্থিতিশীল হয়ে উঠছে মাছ ও সবজির বাজার। সংকটে পড়েছে নিম্নবিত্ত ও মধ্যবিত্তরা। বাজারে এসে দেখতে পাচ্ছি যে মাছের দাম বাড়তে, আমাদের পেঁয়াজের দাম বাড়তি, বিভিন্ন দ্রব্য সামগ্রীর দাম বেড়ে গেছে। মাছের দাম অনেক বাড়তি, বড় ছোট সব মাছও অনেক দাম, যা আমাদের কেনার নাগালের বাইরে। বন্যার কারণে মাছ আসতে পারতেছে না, আর সাতক্ষীরা মাছ এখন বদ্ধ আপাতত, এই কারণে মাছের দাম একটু বাড়তি। বন্যায় প্লাবিত হয়েছে কুমিল্লার 14 উপজেলা। পানি কমে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। এই অঞ্চলের মানুষগুলো পানিবন্দী অবস্থায় আছে, বিভিন্ন জায়গায় আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। বিভিন্ন উপজেলাতে প্রায় 10 লক্ষের মতো পানি বিশুদ্ধ ট্যাবলেট বিতরণ করেছি। প্রায় 1000-এর উপরে হাইজিন কিট বক্স এবং 2000-এর কাছাকাছি জেরিকেন বিতরণ করা হয়েছে। এদিকে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের স্রোতে ছোট ফেনী নদীর উপর নির্মিত ব্রিজের একটি অংশ ভেঙে গেছে। ফেনী ও নোয়াখালী জেলার একমাত্র সংযোগ সড়ক হওয়ায় ছোট বড় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তি পোহাচ্ছে দুই জেলার হাজার হাজার মানুষ। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। দুর্নীতি দমন কমিশনের মামলায় এবার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা পড়ল সাবেক 18 এমপি মন্ত্রীর ওপর। আলাদা আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। বিস্তারিত শিউলি রায়ের রিপোর্টে। আওয়ামী লীগ নেতা কর্মীদের অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি অনেকটাই ওপেন সিক্রেট। সবাই জানত, অথচ রোষানলের পড়ার ভয়ে মুখ খুলেনি কেউ। গেল 5ই আগস্ট স্বৈরশাসন অবসানের পর একের পর এক বের হয়ে আসছে থরের বিড়াল। সেই অবৈধ সম্পদই হয়ে দাঁড়িয়েছে তাদের গলার কাটা। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 18 জন সাবেক এমপি মন্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। তাদের প্রত্যেকেরই দেশে বিদেশে কম বেশি সম্পদের হদিস পেয়েছে দুদক। তাই বিদেশে পালিয়ে যাওয়া ঠেকাতে এই 18 এমপি মন্ত্রীর উপর নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। 18 জনের তালিকায় আছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আইনমন্ত্রী আনিসুল হক, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম সহ আরও অনেকে। এছাড়া নাটোরের 2 আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ দুপুর। রাজধানীর গুলশান কার্যালয়ে ব্রিফ করছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। লঙ্ঘন করেছে এই স্বৈরাচারী শেখ হাসিনার সরকার। আমরা দেখতে চাই যে বর্তমান সরকার যেভাবে এই তদন্ত এবং পুনর্বিচারের উদ্যোগ গ্রহণ করেছে, এটি যাতে সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করতে পারে। আমরা বিএনপির তরফ থেকে তাদেরকে সর্বতভাবে সাহায্য সহযোগিতা করব এবং অবহিত পরে যে সকল ঘটনার বিবরণ বা যেসব ব্যক্তিবর্গ যারা অত্যন্ত ভাইটাল উইটনেস ছিলেন এই ঘটনায়, তারা কেউ বিদেশে চলে গিয়েছেন, কেউ মৃত্যুবরণ করেছেন। এখানে আমাদের উপস্থিত ব্রিগেডিয়ার শামস, তিনি
জেনারেল জাহাঙ্গীরের তদন্ত কমিটির একজন সদস্য ছিলেন। এই তদন্ত কমিটি যেহেতু আলোর মুখ দেখেনি এবং যথাযথভাবে কার্যক্রম পরিচালনা করতে পারেনি, তাদের একজন সদস্য এই কমিটি থেকে পদত্যাগ করে গিয়েছিলেন। অনেক অ্যানোমালি রয়েছে, কিন্তু যেহেতু এই ঘটনাটি হৃদয় বিদারক ঘটনা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের লঙ্ঘন ঘটেছে এবং ভবিষ্যতে সুদূর প্রসারী কার্যক্রম রয়েছে বাংলাদেশকে একটা পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করার জন্য, যাদের কোনো শক্তিশালী সেনাবাহিনী থাকবে না, সেই রহস্য উন্মোচিত হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকাণ্ড দেখে মাঝে মাঝে আমরা অবাক হয়ে যাই। এমনভাবে শেখ হাসিনার নেতৃত্বে এই সেনাবাহিনী পরিচালিত হয়েছে, এটি যে একটি ট্র্যাডিশনাল সেনাবাহিনী বোঝার কোনো উপায় নাই। এই সেনাবাহিনীর জেনারেলরা বক্তব্য রাখেন মনে হয় ছাত্রলীগের নেতা বক্তব্য দিচ্ছেন। 1971 সালে আমরা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কয়েকজন অফিসার মিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী গড়ে তুলেছিলাম। আমাদের সৃষ্ট এই সেনাবাহিনী জনগণের আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করেছিল, প্রত্যেকটি আন্দোলনের সংগ্রামে জনগণের সাথী হয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছিল। কিন্তু সেই সেনাবাহিনীকে ধ্বংস করার জন্যই প্রাথমিক পদক্ষেপ হল এই বিডিআর হত্যাকাণ্ড। তো আমরা আশা করব বর্তমান সরকার নির্মোহভাবে, নিরপেক্ষভাবে এই ঘটনার তদন্ত করবেন এবং পুনর্বিচারের কাজ দ্রুত শুরু করবেন। ইতিমধ্যে অনেক নিরীহ ব্যক্তিকে দণ্ডিত করা হয়েছে, অনেক দোষী ব্যক্তি শাস্তির আওতার বাইরে চলে গিয়েছে। যাই হোক, তবু আমরা সর্বশেষে ধন্যবাদ জানাচ্ছি বর্তমান সরকারকে যে তারা বিএনপির অনুরোধে এই ধরনের একটি গুরুত্বপূর্ণ ঘটনার রহস্য উন্মোচনের জন্য উদ্যোগ গ্রহণ করেছেন এবং এটি বাংলাদেশের ভবিষ্যৎ পথ পরিক্রমার জন্য অত্যন্ত জরুরি। যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য যে সকল দেশ এবং প্রতিষ্ঠান, যেসব রাজনৈতিক দল। দেখছেন সংবাদ দুপুর। কমতে শুরু করেছে বন্যার পানি, তবে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। এই মুহূর্তে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সালেহ এলাহি কুটি। কুটি, কেমন দেখছেন বন্যার চিত্র, আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে এবং জনজীবন অনেকটা স্বাভাবিক হয়ে আসতেছে, কিন্তু যেটা হচ্ছে যে মৌলভীবাজারের যে বন্যায় যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা কাটিয়ে ওঠার জন্য মানুষের যে লড়াই সংগ্রাম, সেটা মানুষ অনেকটা দিশাহারা হয়ে গেছে। আমি কথা বলেছিলাম জেলা প্রশাসকের সাথে, জেলা প্রশাসক আমাকে জানিয়েছেন যে 3 বারের বন্যায় মৌলভীবাজারে 747 কোটি টাকার ক্ষতি হয়েছে এবং সর্বশেষ যে বন্যা, এই বন্যায় প্রায় 504 কোটি টাকার ক্ষতি হয়েছে। অর্থাৎ মৌলভীবাজারের সড়কের ক্ষতি হয়েছে, মৎস্য বিভাগের ক্ষতি হয়েছে, কৃষির ক্ষতি হয়েছে এবং ব্যক্তি মালিকানাধীন অনেকের ঘর বাড়ি ক্ষতি হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে মৌলভীবাজারের যে এই বন্যায় যেসব এলাকা প্লাবিত করে গেছে, সেই সব এলাকার প্লাবিত মানুষজন এখন পর্যন্ত তারা গড়ে ফিরতে পারতেছে না এবং যদিও ত্রাণ সামগ্রী বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পাচ্ছে, কিন্তু পুনর্বাসনের জন্য যে ব্যবস্থা সেটা তাদের পক্ষে এখন পর্যন্ত পায় নাই, যার কারণে মানুষের দুর্বিষহ জীবনযাপন করছে। অর্থাৎ মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতি সেটা হচ্ছে যে মৌলভীবাজার যে এই 3 বারের বন্যায় যেটুকু হয়েছে তাতে মৌলভীবাজারের যে মানুষ অনেকটা ঘুরে দাঁড়াবে সেই স্বপ্নে অনেকটা মানুষ দিশাহারা হয়ে আছে। অর্থাৎ কর্মহীন অবস্থায় অনেক মানুষজন এখনো পর্যন্ত দিন যাপন করছে। ঘর মেরামত করবে যে সেই ঘর মেরামতের টাকা নেই এবং অনেকেরই মালামাল বন্যার পানিতে ভাসিয়ে নিয়ে যাওয়ার কারণে মানুষ অনেকটা দুর্বিষহ জীবনযাপন করছে। সার্বিক অর্থে মৌলভীবাজারের যে বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতি হলে মানুষের দুর্ভোগ কমছে না, সেই সাথে বাড়ছে মানুষের রোগ বালাই। দীর্ঘদিন পানির সন্নিতে থাকার কারণে মানুষের চর্মরোগ সহ ডায়রিয়া এবং নানা প্রকার রোগ দেখা দিয়েছে, যেটা স্বাস্থ্য বিভাগ বলছে যে ইউনিয়ন পর্যায়ের যে মেডিকেল কমিউনিটি সেন্টার রয়েছে, সেন্টারগুলো রয়েছে, সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং মেডিকেল টিম কাজ করছে। তারপরেও দেখা গেছে যে মৌলভীবাজার সদর হাসপাতাল সহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের বানবাসী রোগীদের ভিড় বাড়ছে দিন দিন।
অর্থাৎ মৌলভীবাজারের সার্বিক যে বন্যা পরিস্থিতির এখন পর্যন্ত যেটুকু সময় যাচ্ছে ততই বন্যার ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধি হয়েছে। অর্থাৎ সার্বিক অর্থে এখন পর্যন্ত যেটি হয়েছে যে প্রায় 747 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জেলা প্রশাসন আমাকে জানিয়েছেন। অর্থাৎ এই হচ্ছে মৌলভীবাজারের সার্বিক বন্যার পরিস্থিতির সর্বশেষ ক্ষয়ক্ষতির তথ্য। কুটি, অনেক ধন্যবাদ আপনাকে। হেলাল উদ্দিন ছিলেন প্রধান শিক্ষক, নিয়োগ বাণিজ্যে বনে গেলেন শত কোটি টাকার মালিক। স্কুল মাদ্রাসায় নিয়োগ, শেখ রাসেল ল্যাব, বিদ্যালয়ে বহুতল ভবন, ম্যানেজিং কমিটি দেওয়ার নামে টাকা আদায় করে তার এই রাজত্ব। সহকর্মী রফিকুল ইসলামের প্রতিবেদন। রংপুরের বদরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন সাবেক সংসদ সদস্য ডিউক চৌধুরীর সঙ্গে ঘনিষ্ঠতার বদৌলতে বনে গিয়েছিলেন তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসা নিয়োগ নিয়ন্ত্রক। 7 লাখ টাকা আমার ডিল হওয়ার পর 2 লাখ টাকা আমার কাছ থেকে নিছে। তারপর নেওয়ার পরে হেলাল মাস্টার সেখানে যায়, ওখানে আমার 7 লাখ টাকা কম। অভিযোগ আছে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয়ের একাডেমিক বিল্ডিং দিতে হেলাল মাস্টার 4 লাখ টাকা নিলেও গভীরাতপুর সর্দারপাড়া উচ্চ বিদ্যালয়ে টাকা নিয়েও দেয়নি বরাদ্দ। শেখ রাসেল ল্যাব, ওয়াশরুম এবং কমিটি করতেও বখরা দিতে হতো হেলালকে। গত 10 বছরে তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলায় অন্তত 150টি প্রতিষ্ঠানে চতুর্থ শ্রেণীর বিভিন্ন পদে 500 জনেরও বেশি নিয়োগ হয়েছে। এছাড়াও একাডেমিক বিল্ডিং হয়েছে 70টি, শেখ রাসেল ল্যাব এবং ওয়াশরুম হয়েছে শতাধিক। স্থানীয়রা বলছেন হেলাল মাস্টার সিন্ডিকেট এসব নিয়োগ ও স্থাপনা উন্নয়ন বরাদ্দ থেকে হাতিয়েছে শত কোটি টাকার উপরে। যত শিক্ষা ডিপার্টমেন্টের কাজ এই হেলাল সাহেবের মাধ্যমেই করা হয়েছে। এমপির ওই যে বিভিন্ন স্কুলে বরাদ্দ তার নেতৃত্বে হইতো মোটা উৎকোচ গ্রহণের মাধ্যমে। শুধু টোপাইজ খেয়েই শান্ত হননি হেলাল। শর্ত পূরণ না করেও জাতীয়করণ বাগিয়ে নিয়েছেন বদরগঞ্জ বালিকা বিদ্যালয়ের নামে। স্কুলের নাম ভাঙিয়ে জমি দখলের অভিযোগও আছে। বিদ্যালয়ে অখণ্ড জমির পরিমাণ 1 একর 25 শতকের উপরে দরকার, কিন্তু তার শুধু 25 শতকও নাই। গেল নির্বাচনের সময় জামুবাড়ি মৌজায় 113 নং দাগে কিনেছেন প্রায় অর্ধ কোটি টাকার 12 শতক জমি। আছে আলিশান ওষুধের দোকান। শ্বশুরবাড়ি এলাকায় কিনেছেন বিঘায় বিঘায় জমি। বিএডিসির 2টি গভীর নলকূপের মালিকও তিনি। সর্বোচ্চ বেতন পায় কত? 28-30 হাজার। তার চলাফেরা তো মন্ত্রীর মতো স্টাইল। স্কুল বা প্রতিষ্ঠানে নতুন নতুন করে বিল্ডিং হয়েছে, সেই বিল্ডিংগুলো পর্যন্ত হেলাল স্যারের পারমিশন ছাড়া বা ওনার সাথে লবিং করা ছাড়া এই কোনো প্রতিষ্ঠান এগুলো পায়নি। অবশ্য এসব বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও হেলালের কোনো সাড়া মেলেনি। যোগ্যতা না থাকলেও প্রভাব খাটিয়ে 2009 সালে বদরগঞ্জ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হওয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। দারিদ্রতা, অভাব, অনটন এবং বহু বিবাহের কারণে প্রায় প্রতি পরিবারেই সৃষ্টি হচ্ছে অশান্তি, আর এর প্রভাব পড়ছে কোমলমতি শিশুদের ওপর। পরিবারের এমন পরিস্থিতিতে ঘর ছেড়ে অনেক শিশু রেলওয়ে স্টেশন ও পথে প্রান্তরে আশ্রয় নিয়ে নানা অপরাধে জড়াচ্ছে। বিপদগামী এসব শিশুদের সুরক্ষায় ময়মনসিংহে কাজ করছেন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ময়মনসিংহ থেকে সহকর্মী ইলিয়াস আহমেদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। কদিন আগেও নানা অপরাধে জড়িত ছিল এই শিশুরা। এখন তারা পড়ছে, শিখছে এবং শিশু অধিকারের বিষয়ে অবগত হচ্ছে। মানিক, হাসান, সোহাগ এবং সোহেল নামের এই শিশুগুলো পারিবারিক অশান্তির কারণে ঘর ছেড়ে আশ্রয় নিয়েছিল রেল স্টেশনে। নানা কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে তারা। তাদের মতো স্মৃতি সাজ নিয়েও ঘর ছাড়া হয়ে বিপথে চলে যায়। আলোকিত শিশু প্রকল্পের মাধ্যমে তারা এখন ফিরছে স্বাভাবিক জীবনে। তবে শিশুরা বলছে তাদের বড় বাধা জন্ম নিবন্ধন করতে না পারা। 2020-এ আমার বাবা মারা যায়, তো মারা যাওয়ার পরে আমার পড়াশোনা করানি পরে চলে আসি বাসা থেকে। আমি স্টেশনে থাকতাম, মানুষের কাছ থেকে টাকা পয়সা নিতাম, আরো নেশাও করতাম। এখানে অনেক কি পরিবর্তন হয়েছে এসা, তারপরে এখানে খাওয়া দাওয়া পড়ালেখা সবাই আমরা ভালো আছি। এখানে আসার পরে ভালোই লাগে, খাওয়া দাওয়া করতে পারি, পোলাপানদের সাথে খেলাধুলা করতে পারি। জন্ম নিবন্ধন নাই দেখা স্কুল পড়ালেখা করতে পারি। এসব শিশুদের জন্ম নিবন্ধন সহযোগীকরণ সহ নতুন সরকারের সহযোগিতা চান প্রকল্প সংশ্লিষ্টরা। আমি প্রাইমারি হেলথ কেয়ার টাইপের যত ট্রিটমেন্ট হয় সব আমরা এখান থেকে দেওয়ার চেষ্টা করি। এই আলোকিত শিশু প্রকল্পের মাধ্যমে আমরা তাদের জন্য যে অ্যাক্টিভিটিসগুলো তাদের জন্য আছে, যে সার্ভিসগুলো দেই, তাদের সেই ঝুঁকির মাত্রা যেন কমে আসে।
তো আমাদের প্রত্যাশা থাকবে এটাই যে এই জন্ম নিবন্ধন যে প্রসেসটা এটা যাতে খুবই সহজকরণ করা হয়, যাতে প্রত্যেকটা শিশুই যাদের মা বাবা নাই তারাও এই বার্থ রেজিস্ট্রেশন প্রসেসের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। জন্ম নিবন্ধন সহ পথ শিশুদের সব ধরনের সুবিধা নিশ্চিতের দাবি জানিয়েছেন নাগরিক নেতারা। এদিকে জেলা প্রশাসক বলছেন আইন শিথিল করায় পথ শিশুরা সহজেই জন্ম নিবন্ধন করতে পারছে। কিছু সংগঠন আছে কাজ করছে, সেই সংগঠনের মাধ্যমে এদেরকে চিহ্নিত করে এদেরকে নিবন্ধনের আওতায় আনা হোক। তারা পথ শিশু, তাদের জন্ম নিবন্ধন আইনগত কোনো বাধা নেই। তারা যদি আমাদের কাছে আসে জন্ম নিবন্ধনে যেখান থেকে করতে চায় আমরা সেখানে হেল্প করবো অবশ্যই। আজকের শিশু আগামীর ভবিষ্যৎ, সঠিক পরিচর্যা পেলে তারাও একদিন বড় হবেন, হাল ধরবেন রাষ্ট্রের, এমন প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর। আরজিকর মেডিকেলের নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় এখনও বিক্ষোভে উত্তাল পুরো কলকাতা। সোমবার স্থানীয় সময় রাতে বিভিন্ন এলাকায় জুনিয়র চিকিৎসকের পাশাপাশি আন্দোলনে অংশ নেন সাধারণ জনতা। এর মাঝেই যথাযথভাবে তদন্ত না করার অভিযোগে পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিও জানান তারা। এদিকে 16 বার জিজ্ঞাসাবাদের পর অবশেষে আরজিকরের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে সিবিআই। আরও জানাচ্ছেন আফরিন মৌ। বিক্ষোভের আগুনে জ্বলছে পুরো কলকাতা। গেল মাসে আরজিকর মেডিকেল কলেজের সেমিনার রুমে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়। এরপর থেকেই নারীদের নিরাপত্তা নিশ্চিত ও নিহত চিকিৎসকের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজপথে নেমে আসেন চিকিৎসকদের পাশাপাশি দেশের সাধারণ জনতা। এরই ধারাবাহিকতায় সোমবার স্থানীয় সময় রাতেও রাজপথে নামেন বিক্ষুব্ধরা। এ সময় যথাযথভাবে তদন্ত না করার অভিযোগে পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিও জানান আন্দোলনরত চিকিৎসকরা। স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, বিকেল থেকেই আন্দোলনকারীরা রাস্তায় জড়ো হওয়া শুরু করলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে বিক্ষোভের মাত্রা। প্ল্যাকার্ড হাতে নানা রকমের স্লোগানে যখন মুখর রাজপথ, ঠিক তখনই ব্যারিকেড দেয় পুলিশ। ভিডিও ফুটেজে দেখা যায় কেউ বসে আছেন, কেউ রাস্তার উপরেই শুয়ে একটু বিশ্রাম নিচ্ছেন। মাঝে মধ্যেই উঠছে স্লোগান। ব্যারিকেডের অপর প্রান্তে বসে রয়েছে পুলিশরা, নজর রাখছেন আন্দোলনরত চিকিৎসকদের গতিবিধির ওপর। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের কোনো প্রকার বিশৃঙ্খলার খবর পাওয়া না গেলেও শান্তিপূর্ণ বিক্ষোভে ব্যারিকেড দেয় ক্ষোভ দেখা যায় অনেকের মাঝে। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার করা হুঁশিয়ারি তাদের। এ পরিস্থিতির মধ্যেই আরজিকর মেডিকেলের সাবেক প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই। 16 বার জিজ্ঞাসাবাদের পর স্থানীয় সময় সোমবার তাকে গ্রেফতার করা হয়। সন্দীপ ঘোষ ছাড়াও ঔষধ বিক্রেতা 2 জন ও আরজিকরের নিরাপত্তা রক্ষীকেও গ্রেফতার করা হয়েছে। ভারতীয় একাধিক গণমাধ্যমের বরাতে জানা যায়, 9 আগস্ট নারী চিকিৎসকের মরদেহ উদ্ধারের পর থেকে প্রিন্সিপাল হিসেবে সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন। 4 থেকে 5 লাখ রুপির বিনিময়ে শিক্ষার্থীদের পরীক্ষায় উত্তীর্ণ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশে মামলার তদন্ত সিবিআইকে দেওয়া হয়। আর্থিক অনিয়মের মামলায় 25 আগস্ট তার বাড়িতে তল্লাশি চালায় সংস্থাটি। প্রমাণ সংগ্রহ করে তারা। এর মধ্যে সন্দীপ ঘোষ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন থেকেও বরখাস্ত করা হয়েছে। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবারে খেলার সংবাদ। টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে বাংলাদেশের প্রয়োজন 73 রান, হাতে রয়েছে 8 উইকেট। আলোক স্বল্পতায় ম্যাচের চতুর্থ দিন খেলা আগে শেষ হলেও পঞ্চম দিন খেলা শুরু হয়েছে পূর্ব নির্ধারিত সময়েই। এখন পর্যন্ত টাইগারদের সংগ্রহ 2 উইকেটে 113 রান। শেষ দিন ব্যাট করতে নেমে আগের দিনে 32 রান করা জাকির হাসান ফেরেন ব্যক্তিগত 40 রান করে, তাতে ভাঙে 58 রানের উদ্বোধনী জুটি। জীবন পেয়েও সেটা কাজে লাগাতে পারেননি সাদমান। খুররম শেহজাদের বলে ক্যাচ তুলে স্কোরবোর্ডে 71 রান উঠতেই ফেরেন সাজঘরে। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর অভিজ্ঞ মোমিনুল হক সামলে নেন বাংলাদেশের ইনিংস। নিজেদের 24 বছরের টেস্ট ইতিহাসে বাংলাদেশ এর আগে ওয়েস্ট ইন্ডিজকে 2 বার ও জিম্বাবুয়েকে একবারই হোয়াইট ওয়াশ করেছিল। Will hope they can keep their practice kit on. They will hope they can put their legs up and ask the batters to get the job done.
Yeah, it's not only about the batting department. What about the bowling department? It is the very first time that Bangladesh. এই পর্যায়ে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। মানহানির 5 মামলায় খালাস বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সাক্ষী না আসায় নাইকো মামলার পরবর্তী শুনানি 8 সেপ্টেম্বর। গণহত্যার ঘটনায় ঢালাও মামলা আদালতে না টেকার সম্ভাবনা, প্রকৃত অপরাধীরা পার পাওয়ার শঙ্কা, যাচাই বাছাই করে মামলার পরামর্শ। আশুলিয়া ছাত্র জনতাকে হত্যার পর পুড়িয়ে দেওয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা কাফি আটক, 5 দিনের রিমান্ডে হাজি সেলিম। বন্যার পানি নেমে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন, বাড়ছে নানা রোগবালাই, বেহাল সড়ক, ভোগান্তি চরমে। পাকিস্তানকে হোয়াইট ওয়াশের লক্ষ্যে ব্যাট করছে টাইগাররা, জয়ের জন্য প্রয়োজন 143 রান। এই ছিল এখনকার সংবাদ দুপুর। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।